ঘটনার শুরু পূর্ব জাভার মালাং শহরের একটি বিশ্ববিদ্যালয়কে দেখে। সেখানে ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। আমরা দুই বন্ধুকে দেখতে পারি, একজনের নাম আর্য, আরেকজনের নাম রাকা। রাকা আর্যকে বলছিল, পরীক্ষা তো শেষ, কোনো কাজ নেই, চলো এবার পাহাড়ে হাইকিং করতে যাই। আর্য বলে, আমিও যাব, আমার আর বাড়িতে ফিরতে ইচ্ছে করে না। রাকা বলে ওঠে, এরকমটা বলো না, তোমার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন, তাই বলে এই নয় যে তোমাকে তিনি ভালোবাসেন না। আর্য বলছিল, জানি না, তবে আমি এখনো আমার মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারিনি। এটা বলে মন খারাপ করছিল আর্য। রাকা বলে, তোমার তো তাও পরিবার রয়েছে, আমার তো কেউ নেই। আর্য বলে, আরে কে বলেছে তোমার পরিবার নেই? আমার পরিবারই তো তোমার পরিবার, চলো একসাথে যাওয়া যাক পাহাড়ে। দেখা যায় তাদের সাথে যুক্ত হয় আরো একটি মেয়ে, যার নাম নিতা। সে কিন্তু আবার রাকার প্রেমিকা। আর্য সেখানে নিতাকে বলছিল, তুমি তো কখনো পাহাড়ে ওঠোনি, এটি কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ। আর্য নিতাকে সাথে নিতে রাজি হচ্ছিল না, তবে রাকা সে চাইছিল তার প্রেমিকা যেন তাদের সাথেই যায়, যে কারণে আর্য আর কিছু বলতে পারে না। নিতা সেখানে বলছিল, চলো আমাদের সাথে আরেকজনও যাবে। সেটাকে নিতা তাদেরকে নিয়ে যায় আরেকটি মেয়ের কাছে, যার নাম ইউনি। এখন ইউনিকে তারা পাহাড়ে হাইকিং করতে যেতে প্রস্তাব দিলে সে খুশি মনে রাজি হয়। আমরা সেখানে আর্য ইউনির দিকে চাহনি দেখে বুঝতে পারি সেই ইউনিকে অনেকটা পছন্দ করে। এবার আমরা দেখতে পাচ্ছিলাম তারা জিপ করে বের হয়ে পড়ে পাহাড়ের উদ্দেশ্যে। তবে সেখানে ইউনির মা তার ফোনে কল দিচ্ছিল, কিন্তু ইউনি বিরক্ত হয়ে সেই ফোনটা কেটে দেয়, যে জিনিসটা লক্ষ্য করছিল আর্য। অবশেষে তারা পৌঁছে যায় ওয়াইলিরাং পাহাড়ের নিচে। সেখানে পাহাড়ে উঠতে গেলে আবার কিছু সরকারি নিয়ম কানুন রয়েছে, সেখান থেকে অনুমতি নিতে হয়, তার সাথে আবার একটা ফর্ম পূরণ করতে হয়, যেখানে নাম্বার সহ যাবতীয় ডিটেলস দিতে হয়। কেননা পাহাড়ে উঠতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তাহলে যেন দ্রুত তাদেরকে ট্র্যাক করে রেস্কিউ টিম সেখানে পৌঁছে সাহায্য করতে পারে। যাই হোক, ফর্ম পূরণ করার সময় তাদেরকে বলা হয় পাহাড়ে ওঠার সময় তাড়াহুড়া করবেন না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে সেটা হচ্ছে, পাহাড়ে ওঠার সময় যে রাস্তাটা রয়েছে সেটা বাদ দিয়ে অন্য কোনো রাস্তা দিয়ে না যেতে, কেননা এখান থেকে অনেক মানুষ নিখোঁজ হয়েছে। এখন পাশে থাকা একটা বৃদ্ধা লোকটি বলে ওঠে, এই যে ছেলে মেয়েরা, পাহাড়কে তোমরা অসম্মান করো না, নয়তো সমস্যা হবে, পাহাড়ে অনেক কিছু রয়েছে। এবার নেতা বলছিল, আচ্ছা এই লোকটা কি অদৃশ্য কোনো কিছুর বিষয়ে বললেন? আর্য তখন বলে, যাই বলুক যেটাই হোক, তাদের কথা আমাদের মেনে চলা উচিত। এই বলে তারা পাহাড়ে উঠতে শুরু করে। নিতা দ্রুত করে এগিয়ে যাচ্ছিল, আর রাকা পিছন থেকে তাকে নিষেধ করছিল এভাবে না চলতে, কেননা বিপদ হতে পারে। পেছনে আর্য আর ইউনিকে আমরা দেখতে পাচ্ছিলাম। ইউনিকে আর্য বলছিল, তুমি যে পাহাড়ে এসেছো, তোমার মা কি তা জানেন? ইউনি বলে, না, জানেন না। আর্য আরো বলে, তোমার মায়ের সাথে তোমার সম্পর্ক কেমন? ইউনি তখন বলে, আচ্ছা তুমি এগুলো কেন জিজ্ঞেস করছো? আর্য বলে, এই তো কৌতূহল বশত। ইউনি তখন বলতে থাকে, আমার মায়ের সাথে আমার কখনো বনিবনা হয় না, বলা যায় সম্পর্কটা বেশি একটা ভালো না। আর সাথে সাথে ইউনির মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, পাহাড়ে উঠতে উঠতে নিতা লক্ষ্য করে একটা গাছের গোড়ায় একটা থালার মধ্যে কিছু পুজোর প্রসাদনী রাখা। সেটাকে সে পা দিয়ে লাথি মারে আর বলে, আরে এটা এখানে কি? কিন্তু এই লাথি মারাটাই ছিল হয়তো তার জীবনের সব থেকে বড় ভুল। রাকা বলছিল, আরে তুমি এটা কি করেছো? লাথি দিও না, এগুলো কোনো স্বাভাবিক বিষয় নয়। অনেকে পাহাড়ের শয়তানদের থেকে মুক্তি পেতে তাদের উপাসনা করে থাকেন। নেতা এসব একদমই মানছিল না, বলছিল, আমি এসব বিশ্বাস করি না, এসব শুধু গল্পের মধ্যেই রয়েছে। ঠিক তখনই আমরা দেখতে পারি হঠাৎ করে নেতার কানের কাছাকাছি একটা কদাকার মুখের অবয়ব এসে বলতে শুরু করে, এখানে যারা আসে তারা আর কোনোদিন বাড়ি ফেরে না। এটা বলার পর নেতা তো চমকে যায়। সে সবার দিকে তাকিয়ে বলে, আচ্ছা তোমরা কি এই আওয়াজটা শুনতে পেয়েছো? সবাই বলে, না, আমরা তো কোনো আওয়াজ শুনতে পাইনি। সে একটু অবাক হয়, অবাক হলেও বিষয়টাকে সে পাত্তা দেয় না, না দিয়ে আরো উপরে উঠতে শুরু করে, যেখানে নিচে থেকে তাদেরকে সাবধান করা হয়েছিল, বলা হয়েছিল হাইকিং এর রাস্তা বাদ দিয়ে অন্য কোনো পথে না যেতে। কিন্তু আমরা দেখতে পারি নেতা সবার থেকে আলাদা হয়ে অন্য রাস্তায় চলে যায়। তাকে ডাকতে ডাকতে বাকিরা পেছনে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পারে তারা খুব সুন্দর একটা ফাঁকা জায়গা, পাশে পাহাড়ি লেক। রাকা বলছিল, নেতা তুমি এই পথে কেন এসেছো? এটা সঠিক পথ নয়, এভাবে চললে হবে না, যদি তোমার ক্ষতি হয়। নেতা বলছিল, এইসব কথা বাদ দাও তো, দেখো আমার তো কিছুই হয়নি, আর এই জায়গাটা খুবই সুন্দর, তাই না? ঠিক তখনই আমরা দেখতে পারি নেতা পা হড়কে লেকে পড়ে যাচ্ছিল। রাকা তো তখন দড়ি নিয়ে তোলার চেষ্টা করছিল তাকে, কিন্তু কোনোভাবেই কাজ হয় না, নেতা পানিতেই পড়ে যায়। পানির নিচে দেখতে পাচ্ছিলাম নেতা শুনতে পাচ্ছিল কেউ যেন বারবার বলছে, এখানে একবার আসলে আর ফেরা যায় না।
রাকা আরজু তারা তো এবার পানিতে নামার জন্য রেডি হয়, কিন্তু ইউনি দেখতে পারে অন্য পারে নেতা চুপ হয়ে বসে আছে লেকের ধারে। এটা কিভাবে সম্ভব? নেতা তো সাঁতার জানে না। তারা যখন নেতার কাছে যায়, নেতা কোনো সারা শব্দ করছিল না, কেমন যেন একদম নিশ্চুপ। তারা ভাবে হয়তো নেতার হাইপোথার্মিয়া হতে পারে। বেশি দেরি না করে তারা সেখানেই তাঁবু বসায়, নেতার জন্য পানি আর খাবারের ব্যবস্থা করে। কিন্তু নেতা যেন কোনো একটা ভ্রমের মধ্যে রয়েছে। আর হঠাৎ করেই সে অদ্ভুত ভঙ্গি করতে শুরু করে আর হাসতে থাকে, বলতে থাকে এক অদ্ভুত ছড়া, যার অর্থ এটাই যে এখানে আসা সম্ভব কিন্তু ফিরে যাওয়া সম্ভব নয়। আর তখনই সে জ্ঞান হারিয়ে ফেলে। এবার আমরা দেখতে পাচ্ছিলাম তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়, কেননা নেতার এই অবস্থায় আর আগানো উচিত হবে না। সেখানে তারা চলতে শুরু করে। চলতে চলতে হঠাৎ করে ইউনি লক্ষ্য করে তারা যেন একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছে। সেই বিষয়টা সে রাকা আর আরজুকে বলে, কিন্তু রাকা এটা মানতে চায় না। বলে, আরে না, আমরা নিচের দিকেই নামছি, শুধু একটু তাড়াতাড়ি হাঁটতে হবে সন্ধ্যা নামার আগে। বেশ অনেকক্ষণ হাঁটার পর রাকা আরজু তাদেরও মনে হতে থাকে তারা এক জায়গায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু হঠাৎ করে তাদের কানের মধ্যে অনেক কুচকাওয়াজ আসতে শুরু করে। রাকা বলে, আশেপাশে হয়তো কোনো মানুষজন থাকতে পারে, আমাদের সেদিকেই যাওয়া উচিত। তারা তখন সেই শব্দ অনুসরণ করে সামনে আগাতে শুরু করে। পাহাড়ের বড় বড় ঘাসের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে শেষ প্রান্তে এসে ঘাসগুলো সরিয়ে তারা দেখতে পারে সেখানে একটা বিশাল বড় বাজার। অনেক মানুষ অনেক কিছু কেনাকাটা হচ্ছে। তারা তো অবাক হয়ে যায়, কেননা পাহাড়ের ভেতরে এমন বাজার, এমন লোকালয় এটা তারা আগে জানতো না আর দেখেও নি। তবে একদিকে তাদের চিন্তা কমে, হয়তো এখান থেকে সাহায্য পাবে। তারা প্রবেশ করে সেই বাজারে। আরজু একটা দোকানদারকে বলছিল, আচ্ছা আমাদেরকে পাহাড় থেকে নামার রাস্তাটা দেখিয়ে দেবেন, কিন্তু আশ্চর্য বিষয়ে কোনো কথাই বলছিল না সেই লোকটা। বাজারটা কেমন যেন তাদের কাছে অদ্ভুত লাগে। একটা জায়গায় তারা বসে, নেতা একদমই চুপ। কি হয়েছে তারা কেউ কিছু বুঝতে পারছে না। রাকা একটা চায়ের দোকানে গিয়ে চা কিনতে চায়, কিন্তু অদ্ভুত বিষয়ে সেই ব্যক্তিটাও কোনো উত্তর দেয় না। আরজু সেখানে বলে তার বাথরুম করা প্রয়োজন, সে বাথরুমে যাবে। ইউনি তখন রাকাকে বলে, তাহলে তুমি আর নিতা এখানে বসো, আমারও যাওয়া প্রয়োজন। এটা বলে তারা জঙ্গলে মোড়ানো বাথরুমের কাছে যায়, কিন্তু সেটার কাছে গিয়ে তারা একটু অবাকই হয়ে যায়। দেখতে পারে নিতা সেখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু নিতা এখানে আসলো কিভাবে? তাকে তো রেখে আসা হয়েছে রাকার সাথে। তাদের সামনেই নিতা তখন বাথরুমের ভেতর প্রবেশ করে। তারা ভাবে হয়তো নিতা এখানে তাড়াতাড়ি চলে এসেছে প্রয়োজনে। আরজু তখন পাশে একটা বাথরুমে প্রবেশ করে। হঠাৎ করে আরজু কাঠের ভাঙা অংশ দিয়ে বাহিরে দেখতে পারে কোনো একটা ভয়ঙ্কর নর্তকীর অবয়ব সে তার দিকে তাকিয়ে আছে। সে তো ভয় পেয়ে দ্রুত বাইরে বের হয়, কিন্তু আশ্চর্য বিষয়ে বাইরে কেউ ছিল না। এবার সেখানে তারা দুজন দেখতে পারে নিতা যে বাথরুমে ঢুকেছে তার নিচ দিয়ে অনেক অনেক রক্ত বের হয়ে আসছে ভেতর থেকে। ইউনি বাথরুমের কাঠের ফাঁক দিয়ে ভেতরে উকি দিয়ে যা দেখতে পারে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পারে নিতা বসে আছে, চোখগুলো একদমই সাদা, তার গোপন অঙ্গ থেকে রক্ত ঝরছে, আর সেটা সে আবার হাত দিয়ে মুখে নিয়ে খাচ্ছে। এই বিভৎস অবস্থা দেখে ইউনি খুবই ভয় পেয়ে যায়, কিন্তু আর্য যখন বাথরুমটা খুলে ভেতরে কিছুই ছিল না। তারা তখন প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে বাজারে চলে আসে। কিন্তু আশ্চর্য বিষয় তারা দেখতে পারে বাজারে যেখানে একটু আগেই মানুষ ভরা ছিল, কিন্তু এখন জায়গাটা একদমই পরিত্যক্ত, কোনো মানুষ নেই। নেতা ঠিক আগের জায়গাটাতেই বসা আগের মতো। রাকার চোখ লেগে গিয়েছিল, সে ঘুমিয়ে পড়েছিল। আরজু আর ইউনি তাদেরকে বলছিল, চলো দ্রুত এখান থেকে চলে যেতে হবে, জায়গাটা মোটেও সুবিধার মনে হচ্ছে না। রাকাও তো অবাক, এত মানুষ কোথায় গেল? কিন্তু সে দেখতে পারে চাওয়ালাটা এখনো রয়েছে। সে আবার সেখানে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা সবাই কোথায় গেল? এরকমটা হঠাৎ ফাঁকা হয়ে গেল কেন? সেই চাওয়ালা যখন তার দিকে তাকায়, সেটা দেখতে কোনো জীবিত মানুষের মতো ছিল না, মনে হচ্ছিল সে